নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের জন্ম ছকের মধ্যে বা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে বা কালপুরুষ ছকের মধ্যে। আমি আগেও বলেছি কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। এই কালপুরুষ ছকের মধ্যে যদি কখনো শনি এবং রাহু একত্রে বসে থাকে বা তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয় শনি এবং রাহুর মধ্যে, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজি মতে ছকের মধ্যে পিশাচ যোগ তৈরি হয়েছে বলে ধরে নেওয়া হয়। এখন শনি এবং রাহুর একত্রীকরণে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় তাকে কিন্তু শ্রাপিত দোষও বলা হয়। কিন্তু পিশাচ যোগ আর শ্রাপিত দোষ এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি যখন আলোচনাটা শুরু করব এবং আলোচনাটা অ্যানালাইসিস করতে শুরু করব তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই শ্রাপিত দোষ এবং পিশাচ যোগ দুটো কিন্তু একদম আলাদা। এখন সর্বপ্রথম দেখতে হয় কন্যা রাশির জাতক জাতিকাদের ছকের মধ্যে শনির অবস্থান কোথায়, এবং সেই শনি যদি রাহুর সাথে কানেকশন ক্রিয়েট করে তাহলে শনি থেকে কিন্তু ক্যালকুলেশন করা হয় পিশাচ যোগ। শনি যেই ঘরটিতে বসে আছে রাহুর সাথে এবং শনির যে দৃষ্টি ৩ নম্বর দৃষ্টি, ৭ নম্বর দৃষ্টি, ১০ নম্বর দৃষ্টি, এই দৃষ্টি যেই যেই ভাবে বা যেই যেই ঘরে পড়ছে সেই ঘরগুলো কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হয় সেই ঘরগুলোর মধ্যেও। যেমন আজকে আমি একটা সার্বিক আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি পিশাচ যোগটা কি। আগেই বললাম শনি এবং রাহুর কানেকশন। আমি ধরে নিচ্ছি আলোচনা সাপেক্ষে কন্যা রাশির জাতক জাতিকাদের ছকের মধ্যে মকরের ঘরে, যার অধিপতি গ্রহ কিন্তু শনি, সেই ঘরে শনি এবং রাহু বসে আছে। আলোচনা সাপেক্ষে ধরে নিলাম। তাহলে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মকর রাশি যেই ঘরে বসে আছে শনি এবং রাহু ধরে নেওয়া হয়েছে। তাহলে 1 2 3 4 5 5 নম্বর ঘরে কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হলো। তাহলে এই যে শনি এবং রাহু বসে আছে, শনির ৩ নাম্বার ঘর কোনটা? ৫ ৬ ৭, তাহলে ৭ নাম্বার ঘরটা হচ্ছে ৩ নাম্বার ঘর। শনি থেকে ৭ নাম্বার ঘর কোনটা? ১১ নাম্বার ঘর। শনি থেকে ১০ নাম্বার ঘর কোনটা? ২ নাম্বার ঘর। তাহলে ৫ নাম্বার ঘরে, ৭ নাম্বার ঘরে, ১১ নাম্বার ঘরে এবং ২ নাম্বার ঘরে কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হলো। শনি এবং রাহুর অবস্থান যখন এই পিশাচ যোগ সৃষ্টি করে তখন কিন্তু এই ভাবগুলিতে বা এই ঘরগুলিতে যে রেজাল্ট পাওয়া যায় ঠিক তার অপোজিট রেজাল্ট আমরা কিন্তু পাবো। ৫ নাম্বার ঘর দ্বারা মূলত সন্তান ক্ষেত্র দেখা হয়। ৫ নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘর হচ্ছে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জায়গা। আবার ৫ নাম্বার ঘর এবং 11th হাউস দুটোকে একত্রীকরণের মধ্যে দিয়ে বন্ধুর জায়গাটাও লক্ষ্য করা হয়। তাহলে এই যা যা কিছু ৫ নাম্বার ঘরে মূলত আমরা আলোচনা সাপেক্ষে এই কয়েকটি অবস্থানকেই তুলে ধরছি। তাহলে ৫ নাম্বার ঘরে যদি কখনো পিশাচ যোগ সৃষ্টি হয় তাহলে সন্তান ক্ষেত্র কিন্তু খারাপ হয়ে যায়। নয় সন্তান হয় না, সন্তান হতে গিয়ে প্রবলেম হয়, তা না হলেও সন্তান হলে তাকে টিকিয়ে রাখা যায় না। আমি আমার জীবনে সফল হতে পারবো না, সফল হওয়ার জন্য যতই আমি উপযুক্ত হই আমি সফল হতে পারছি না, বা সফল হয়েও সেই সফলতাকে আমি হোল্ড করতে পারছি না, আবার ডিক্রিজ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আবার ৫ নাম্বার যেহেতু সমসপ্তমী 11th হাউসকেও হিট করছে এবং 11th হাউসটাও কিন্তু যেহেতু শনি সাপেক্ষে ৭ নাম্বার ঘর, তাহলে আমার বন্ধু ভাগ্যটাও কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে গেল।
কেমন এই যে নেগেটিভিটি, এটা কিন্তু চরম মাত্রায় কন্যা রাশির জাতক জাতিকাদের উপর বর্তাতে শুরু করবে। আমি আবার বলছি, এটা কিন্তু আমি আলোচনা সাপেক্ষে ধরে নিয়েছি শনির অবস্থান, শনি এবং রাহু মকরের ঘরে রয়েছে তার দ্বারা। এবার শনির 3 নম্বর দৃষ্টি 7 নম্বর ঘরে পড়ছে। 7 নম্বর ঘর দ্বারা বিবাহিত জীবন বা আমার পার্টনার, লাইফ পার্টনারকে বোঝা যায়, বা আমার বিজনেস ক্ষেত্রকে বোঝা যায়, বা বিজনেস ক্ষেত্রে আমার সাথে আমার পার্টনার বা আমার সাথে কাস্টমারের এই যে কমিউনিকেশনের জায়গা, সেটাকে বোঝা যায়। এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ হয়ে গেল, যেহেতু সেখানেও কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হয়েছে। কেমন আবার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি 11th হাউস, প্রথমত 5 নাম্বার ঘরটাই নেগেটিভ হয়ে রয়েছে। আমি সফল হলাম, এবার সেই সফলতাকে ত্বরান্বিত করা, আমি 10%, 20%, 30%, 40% সফল হলাম, সেটাকে আমি 60%, 70%, 80% এই যে ত্বরান্বিত করছি 11th হাউস দ্বারা বোঝা যায়। তাহলে 11th হাউস যখন নেগেটিভ হয়ে গেল, তখন আমি কিন্তু সফলতাকে হোল্ড করতে পারলাম না। আমি 20% সফল হলাম, বা আমি 50% সফল হলাম, বা আমি 60% সফল হলাম, বা আমি 80% সফল হলাম, আবার কিন্তু আমি 10%-এ চলে এলাম বা 0-তে চলে এলাম। আবার 11th হাউস থেকে কিন্তু আমরা কর্মফলকেও বুঝি। তাহলে আমি যতই কর্ম করি, তার পজিটিভ ইম্প্যাক্ট বা রিফ্লেকশন কখনো কিন্তু আমার জীবনে আমি পাবো না। আর এছাড়া বন্ধুর জায়গাটা তো বললামই, বন্ধুত্ব বলে কিছু হয় না। মানে যখন আমার 5 নম্বর এবং 11th হাউস দুটোই ড্যামেজ হয়ে যাচ্ছে, পিশাচ যোগের আন্ডারে চলে আসছে। এইবার যদি আমি সেকেন্ড হাউসকে দেখি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা কাছের আত্মীয় স্বজনকেও লক্ষ্য করি, দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য করি। আমার দৃষ্টিভঙ্গিটা কতটা সদর্থক বা কতটা পজিটিভ ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, যেটা ভীষণ প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসটা নেগেটিভ হয়ে যাওয়া মানে আমার দৃষ্টিভঙ্গিটাই নেগেটিভ হয়ে যাচ্ছে। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থের জায়গাটাকে বোঝা যায়, সেই জায়গাটা মানি, অর্থ মানে মানির জায়গাটা বোঝা যায়। সেই অর্থের জায়গাটাও কিন্তু কি হচ্ছে, অর্থনৈতিক প্রবলেম বা মিসইউজ অফ মানি, অর্থনৈতিক জায়গায় লোন বৃদ্ধি হয়ে যাওয়া, টিকে থাকার জন্য পরনির্ভরশীল হয়ে যাওয়া, এটাকেও বোঝা যায়। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সঞ্চয়ের জায়গাটাও বোঝা যায়। তাহলে আমার জীবনে কখনো কিন্তু সেভিংস হবে না, কখনো আমি কিন্তু অর্থকে সঞ্চয় করতে পারবো না। তাহলে এই যে পিশাচ যোগ সৃষ্টি হচ্ছে, তার ফলে 5 নাম্বার ঘর ড্যামেজ হয়ে যাচ্ছে, 7 নাম্বার ঘর ড্যামেজ হয়ে যাচ্ছে, 11 নাম্বার ঘর ড্যামেজ হয়ে যাচ্ছে, 2 নাম্বার ঘর ড্যামেজ হয়ে যাচ্ছে। এইবার সবচেয়ে বড় কথা, এখানেই কিন্তু পিশাচ যোগটা আলাদা হয়ে যায়। যখনই 5, 7, 11 এবং 2 নাম্বার ঘরটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তার বাইরে যেই 6 নাম্বার ঘর, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 1 নাম্বার এবং 3 নাম্বার এবং 4 নাম্বার ঘর, এই ঘরগুলি যেই ভাবকে রিপ্রেজেন্ট করে, এই ঘরগুলি থেকে যে কর্মগুলো বা যে অবস্থান আমরা পাই আমাদের জীবনে, সেগুলো কিন্তু আমরা দ্বিগুণ পেতে শুরু করব। এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। কিসের প্রবলেম? যে 5 নাম্বার ঘর, এটা কত সাইন্টিফিক। 5 নাম্বার ঘর যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে আমার সফলতার জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। 10 নাম্বার ঘর আমার ক্ষেত্রের ঘর, আমি যদি সেক্ষেত্রে 1-6-10 কানেকশন বা 1-7-10 কানেকশনই ধরি, তাহলে কর্মক্ষেত্র আসছে। তাহলে কর্মক্ষেত্রে আমি মারাত্মক কর্ম করে যাচ্ছি, কিন্তু আমি সফল হতে পারছি না। আমি মারাত্মক কর্ম করছি, কিন্তু আমি এমন কর্ম করছি যে আমার 30% সফলতাটাও 10%-এ চলে আসছে। তাহলে সঠিকভাবে আমরা কিন্তু সঠিক লক্ষ্যের পিছনে বা সঠিক প্ল্যানিং ওয়াইজ কিন্তু আমরা কর্ম করছি না। যেমন 9th হাউস, 9th হাউস মানে হচ্ছে সংযোগের জায়গা। তাহলে সেই জায়গাটায় কি হয়ে যাচ্ছে, ডবল কিন্তু সংযোগের জায়গাটা আসছে। তার মানে মনে রাখা দরকার আছে এখানে মিসগাইড হয়ে যাওয়ার জায়গাটা। এই যে সংযোগটা সৃষ্টি হচ্ছে, নয় সেটাকে কাজে লাগাতে পারছি না, না হলে সেটা ভুল সংযোগের আকারে নিচ্ছে। এই যে 12 নাম্বার ঘর, এই যে 1 নাম্বার ঘর, 12 নাম্বার ঘর মানে আয়গা এবং জায়গা, বেরিয়ে যাওয়া। তাহলে বেরিয়ে যাওয়াটা কিন্তু ডবল পরিমাণে বেরিয়ে চলে যাচ্ছে, কেননা তার রিফ্লেকশন তো ডবল হয়ে গেছে।
3 নাম্বার ঘর মানসিকতা মনোভাবের জায়গাটা এতটাই ইনক্রিজ করেছে, কিন্তু ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসে সেটা কাজে লাগছে না, বা আমার যে আমি আমি যে কর্মটা করছি তার যে কর্মফল সেক্ষেত্রেও কাজে লাগছে না, তাহলে আমার মানসিকতা মনোভাবটা কিন্তু নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি। যতটা ইমপ্লিমেন্ট হওয়া তার ডবল ইমপ্লিমেন্ট হচ্ছে। তাই জন্য বারবার ধরে বলছি যে পিশাচ যোগ যদি কখনো ছকের মধ্যে সৃষ্টি হয়, এটা আমি ওভারঅল প্রেডিকশন করলাম। আপনাদের যদি নির্দিষ্টভাবে আপনারা আপনার ছকটা যদি কোনো সাইন্টিফিক, পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে দেখান, তাহলে তিনি কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বলে দিতে পারবে ছকের মধ্যে পিশাচ যোগ সৃষ্টি হচ্ছে কিনা। যদি পিশাচ যোগ সৃষ্টি হয়, ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন। তা না হলে এর ব্যাড রিফ্লেকশন আপনার জীবনে আসবেই আসবে। তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহ, সেই গ্রহগুলো কিন্তু আকাশে বিরাজ করে না, রিপ্রেজেন্ট করে কিন্তু আমার হরমোনকে। তাহলে আমার ভেতরেই কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে। আয়না সারাদিন ধরে মুছে গেলাম, কিন্তু আমার মুখের মধ্যেই ধুলো জমে রয়েছে। কেমন? তাহলে আমার মুখের যে ধুলো সেইটাকে পরিষ্কার করলেই আয়নাতে কিন্তু স্বচ্ছ আমার আমিকে দেখা যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম।